শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে। যাই হোক, তোমাদের এর আগে আমরা হিসাব বিজ্ঞান সেই প্রথম পত্রের যে ক্লাসগুলো নিয়েছিলাম লেনদেন, আজকের আমরা সেই লেনদেন নিয়ে আলোচনা করব এবং লেনদেন চিহ্নিত করা দেখব। যাই হোক, তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লিখবে যদি তোমাদের ক্লাস দেখতে সমস্যা হয়, এবং কোনো সমস্যা হইলে কমেন্ট বক্সে লিখবে, এবং যারা ক্লাসে অংশগ্রহণ করবে তারা রোলগুলো লিখে দিবে। ঠিক আছে? তাহলে লেনদেনের আগে ঘটনা মনে আছে? ঘটনা কি? আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে তাই ঘটনা। যেহেতু অনেক দিন পরে ক্লাস, তাহলে সেক্ষেত্রে আমি একটু পূর্বের যে ক্লাসগুলো হয়েছিল তোমাদের এই চ্যাপ্টারটায় সেগুলো একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নেই। ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে তাই ছিল ঘটনা। সেটা হতে পারে বাবা অফিসে যায়, মা নাস্তা বানায়, তোমরা বই পড়ো, এগুলো সবই ঘটনা। ঘটনা দুই প্রকার ছিল, মনে আছে? কি কি কেউ বলতে পারবে? ঘটনা দুই প্রকার ছিল। ঘটনা কি কি ছিল মনে আছে কারো? কেউ কি লিখবে? প্লিজ কমেন্ট বক্সে একটু লিখবে ঘটনা দুই প্রকার কি কি। ঘটনা দুই প্রকার ছিল, আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা। ঘটনা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আর্থিক, আর একটা কি অনার্থিক। আর্থিক ঘটনা যে ঘটনা অর্থ সম্পর্কিত, তাকে আমরা কোন ঘটনা বলবো মনে আছে? আর্থিক ঘটনা। যে ঘটনা ছিল অর্থ সম্পর্কিত তা আমরা বলবো আর্থিক ঘটনা, আর যে ঘটনা অর্থ সম্পর্কিত নয় তাকে আমরা কি বলবো? অনার্থিক ঘটনা। যেমন অনার্থিক ঘটনা কি? মা শিশুকে চাঁদ দেখায়, তারপর আমি বিদ্যালয়ে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, এটা হলো অনার্থিক ঘটনা। কিন্তু তুমি কলেজে যাওয়ার পথে যদি বাস ভাড়া বা রিক্সা ভাড়া দিয়ে যাও তাহলে কিন্তু সেটা আর্থিক ঘটনা হবে। প্রিয় শিক্ষার্থী, এই ঘটনার পরে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল লেনদেন, মনে আছে? লেনদেন। যারা যারা ক্লাসে অংশগ্রহণ করছো ধন্যবাদ, এবং রোলগুলো একটু লিখে দিবে প্লিজ। আমরা লেনদেন, আমাদের যে লেনদেন হবে কোনগুলো? যেগুলো আর্থিক ঘটনা সেগুলো হবে লেনদেন। যেগুলো আর্থিক ঘটনা জড়িত, অর্থ সম্পর্কিত, সেগুলো হবে লেনদেন। আর যেগুলো অর্থ সম্পর্কিত নয় সেগুলো কিন্তু লেনদেন নয়। যাই হোক, আজকে আমরা লেনদেন চিহ্নিত করে শিখব। এখন লেনদেন কি মনে আছে? অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন সব ঘটনাকে কি বলবো আমরা? লেনদেন। যদি আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এবং আর্থিক অবস্থায় যদি কোনো পরিবর্তন হয় তাকে আমরা এমন সব ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন। তাহলে লেনদেনের কিছু বৈশিষ্ট্য ছিল। তোমাদের কি একটু যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের আমি একটু বলবো যে লেনদেনের মূল বৈশিষ্ট্য কয়টা একটু লিখে দিবে। আমি একটু দেখি কেউ লিখছে কিনা। লেনদেনের মূল বৈশিষ্ট্য কয়টি ছিল মনে আছে? কেউ লিখবে। লেনদেনের যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম আমরা গত ক্লাসগুলোয়, সেখানে লেনদেনের মূল বৈশিষ্ট্য বলেছিলাম তিনটা, মনে আছে? লেনদেনের মূল বৈশিষ্ট্য কয়টা? তিনটা। একটা ছিল আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং দুটি পক্ষ। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় সেটা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটি কিন্তু লেনদেন হবে না। আরেকটা কী ছিল? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। প্রথম কী ছিল? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আচ্ছা, বুক লিস্টে কেন? আচ্ছা, যেই স্টুডেন্ট একটু প্লিজ, আমি একটা কমেন্ট বক্সে দেখলাম যেই স্টুডেন্ট তোমার লিখছো যে বুক লিস্ট আছে কিনা কারো কাছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বিজয় আল্লাহ লেখছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হলো মুমতাজুন যারা লেখছো, ওয়ালাইকুম আসসালাম। একটু শুনো। আর একটা কমেন্ট বক্সে দেখলাম একজন লেখছো বুক লিস্ট আছে কারো কাছে। তোমরা একটু ফাহিম, তুমি একটু কষ্ট করে তুমি কলেজ থেকে নিয়ে নাও। বুক লিস্ট যদি না পেয়ে থাকো কলেজ থেকে নিয়ে নাও। যাই হোক, এখন শুনো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখলাম প্রথম ছিল লেনদেনের বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য ছিল তিনটা: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য মানে আমরা লেনদেন বলে চিহ্নিত করবো সেটাকেই, যেটা অর্থের দ্বারা পরিমাপ করা যাবে সেসব ঘটনাকে আমরা কী বলবো? লেনদেন। এবং আর্থিক অবস্থার পরিবর্তন হবে,
একটা ঘটনা যদি লেনদেন হতে হয় কয়টা পক্ষ জড়িত থাকবে মনে আছে তোমাদের? কেউ বলতে পারবে? একটা ঘটনা যদি লেনদেন হতে হয় কয়টা পক্ষ জড়িত থাকবে? কেউ লিখবে কয়টা পক্ষ জড়িত থাকবে? মনে আছে কয়টা পক্ষ? দুটো। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আর এক পক্ষ কী করবে? সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে আমরা বলবো ডেবিট, এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে আমরা বলবো ক্রেডিট। এবং দ্বৈত সত্তা, একটা লেনদেন যদি হতে হয় তাহলে কয়টা পক্ষ জড়িত থাকবে? দুইটা। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আর এক পক্ষ সুবিধা কী করবে? প্রদান করবে। তাহলে লেনদেনের যে মূল বৈশিষ্ট্য তিনটা, এই তিনটা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করেই আমরা কিন্তু আজকের লেনদেন চিহ্নিত করব। আমরা আজকে কী শিখব ক্লাসে? লেনদেন চিহ্নিত। আমরা দেখব, আমি কতগুলো ঘটনা উল্লেখ করে দেবো এখানে, সেগুলো লেনদেন কিনা তোমরা বলবে। যদি লেনদেন হয় সেক্ষেত্রে সেটা যুক্তি আমি বলে দেবো কেন লেনদেন, আর যদি লেনদেন না হয় তারও একটা যুক্তি থাকবে এটা লেনদেন নয় এ কারণে। তাহলে প্রথম কি আমাদের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ, এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে। কি কি বৈশিষ্ট্য থাকবে? এই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে প্রথম হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, আর দ্বৈত সত্তা বা দুটি পক্ষ, দ্বৈত সত্তা। এই তিনটা যদি বৈশিষ্ট্য কোনো ঘটনার মধ্যে বিরাজ করে তাহলে আমরা বুঝবো এটা লেনদেন। এখানে দেখা যাচ্ছে যে তোমরা দেখতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাই না? তাহলে আমরা লেনদেনের যে তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আজকে লেনদেনকে চিহ্নিত করব। প্রথম হলো কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, দ্বিতীয়টা কি? আর্থিক অবস্থার পরিবর্তন, তৃতীয়টা কি? দ্বৈত সত্তা। এরপরে এছাড়াও কিছু বৈশিষ্ট্য ছিল দৃশ্যমানতা। কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় সেটা দৃশ্যমানতা, মানে দৃশ্যমানও হইতে পারে, অদৃশ্যমানও হইতে পারে, এমন ঘটনাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে হবে। দৃশ্যমান কি? যেটা দেখা যায়। তোমরা এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা দৃশ্যমান, এটা দৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেন কি? এই বোর্ডটা ন্যাশনাল কলেজ ধরো 3000 টাকা করে খরচ করেছে, 3000 টাকা দিয়ে এই বোর্ডটাকে সে কী করেছে? তৈরি করেছে। এখন যদি সে বিক্রি করতে যায় সে দেখা যাবে এটা 2000 টাকা বিক্রি করবে। এই 1000 টাকা যে, এটা হলো অবচয়। অবচয় কি? তাহলে অদৃশ্যমান লেনদেন। এরপর কি? আমাদের স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। প্রত্যেকটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হবে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। এরপরে কি বলছিলাম তোমাদের মনে আছে? প্রমাণ্য দলিল। একটা ঘটনা যদি লেনদেন হয়ে যায় সেখানে প্রমাণ্য দলিল থাকতে হবে, মানে প্রমাণ থাকতে হবে, যেমন চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো। যাই হোক, আমরা এছাড়া বলছিলাম হিসাব রক্ষণের ভিত্তি। হিসাব রক্ষণের ভিত্তি বলছিলাম দুই ধরনের, একটা নগদান ভিত্তিক, একটা প্রাপ্য এবং প্রদেয় ভিত্তিক। কিন্তু আমাদের মূল বৈশিষ্ট্য বলেছিলাম তিনটা, যে তিনটা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা লেনদেন চিহ্নিত করব। প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো, তাহলে আমরা এখন একটা যে ক্লাসটা করব সেখানে এই ক্লাসের মধ্যে তোমাদের বলতে হবে, আমি কিছু ঘটনা তোমাদের তুলে দিব, যে ঘটনা দেখে তোমাদের বলতে হবে লেনদেন কি লেনদেন না। দেখো তাহলে আমরা ঘটনাগুলো একটু উল্লেখ করি। জনাব রাশেদ, একটু লেখি, তোমাদের যদি খাতা কলম থাকে তাহলে একটু লেখো। জনাব রাশেদ, জনাব রাশেদ 50,000 টাকা নিয়ে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জনাব রাশেদ 50,000 টাকা নিয়ে কি করছেন? ব্যবসা আরম্ভ করেছেন। এটা কি লেনদেন কি লেনদেন না? যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা একটু লিখে দিবে। লেনদেন যদি বলে তাহলে লাগবে হ্যাঁ, আর লেনদেন না হলে লাগবে না। জনাব রাশেদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। লেনদেন কি লেনদেন না? একটু লিখবে। প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাসে অংশগ্রহণ করেছো
এখানে তো দেখা যাচ্ছে অনেকেই ক্লাসে অংশগ্রহণ করেছো। জান্নাতুল ফেরদৌস জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানি করেছো ক্লাসে অংশগ্রহণ। হ্যাঁ, লেনদেন, গুড। ইয়াসিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন, তুমি এটা লিখেছো লেনদেন। এখন যদি তুমি আমার সামনে থাকতে তাহলে কিন্তু তুমি অবশ্যই যেহেতু বলছো লেনদেন, তাহলে আমাদের তো তিনটা বৈশিষ্ট্য: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দুটি পক্ষ। দেখো, দেখি, গুড। পায়েল লিখেছো লেনদেন, অসংখ্য ধন্যবাদ মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখা যাচ্ছে ইয়াসিন লিখেছে লেনদেন, তারপরে যে হ্যাঁ মুমতাজ যারা লিখছে লেনদেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো তোমরা কেন লেনদেন, এই যে প্রথম কি বলছে, প্রথম শর্ত কি ছিল? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। জনাব রাশেদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এটা অর্থ দ্বারা পরিমাপযোগ্য, কারণ ব্যবসায় 50,000 টাকা আসছে, এই একটা আর্থিক অবস্থার পরিবর্তন। হ্যাঁ, ছানি লিখেছো লেনদেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন প্রথম বলছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, মানে এই যে 50,000 টাকা তিনি ব্যবসায় নিয়ে আসছে, এটা অর্থ দ্বারা পরিমাপযোগ্য। কি বলছে দ্বিতীয়, কি বলছিল শর্ত ছিল? আর্থিক অবস্থার পরিবর্তন। এটা দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ ব্যবসায় 50,000 টাকা আসছে, মালিকের 50,000 টাকা কমে গেছে। কয়টা পক্ষ থাকবে? দুইটা। আমরা যদি বলি এখানে দুটো পক্ষ আছে, কেউ কি লিখতে পারবে কি কি পক্ষ আছে? একটু আমি অপেক্ষা থাকলাম, তোমরা একটু যদি উত্তর দাও তাহলে আমি অসংখ্য খুশি হব। এখানে দুটো পক্ষ জড়িত আছে, পক্ষ দুটো কি কি? কে বলতে পারবে? লিখতে সময় লাগে, বুঝতে পারছি, আমি অপেক্ষা আছি। আমাদের এখানে যে জনাব রাশেদ 50,000 টাকা নিয়ে আরম্ভ করেন, এখানে দুটি পক্ষ জড়িত আছে। দুটি পক্ষ কি কি? কি লিখবে? কেউ পারবে? দুটি পক্ষ হইল, একটা ক্যাশ আসছে মানে নগদান, দুটি হিসাব জড়িত আছে, একটা নগদান। নেটে ডিস্টার্ব করছিল। হ্যাঁ, ঠিক আছে, তোমরা একটু দেখো তাহলে আমাদের এখানে কয়টা পক্ষ জড়িত আছে। জনাব রাশেদ যে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এখানে পক্ষ আছে দুটো। কি কি? একটা হলো নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব। তাহলে দুটো হিসাব জড়িত আছে। তাহলে আমরা কি বলেছিলাম? আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। প্রথম বলছিলাম অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এই একটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে। আর্থিক অবস্থা ব্যবসায় 50,000 টাকা আসছে, মালিকের 50,000 টাকা তার ফান্ড থেকে কমে গেছে। আর এখানে দুটো হিসাব জড়িত, একটা হলো নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব। তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, নগদান হিসাব, হ্যাঁ, গুড গুড। যে লিখেছো ছানি লিখেছো নগদান হিসাব আর মূলধন হিসাব, গুড, অসংখ্য ধন্যবাদ ছানি। তুমি করেছো যে হ্যাঁ, অনেকের আসলে তোমরা সবাই জানো, আমিও বাবা জানি। তোমরা মন খারাপ করবে না যারা লিখতে পারো না, কারণ আসলে মোবাইলে একটু লেখা যায় না। অনেকে লিখতে চায় বাংলায়, অনেকে বাংলায় পায় না। যেমন আমার বাংলা শিখতে আমার নিজেরই অনেকদিন সময় লেগেছে, এখন পারি তাও সামান্য। আর অনেকে দ্রুত দেখা যায় ক্লাসের মধ্যে আবার সে লিখবে কমেন্ট বক্সে, সেও একজন লেখছে স্যার বোর্ড ক্লিয়ার না, একটু প্লিজ বাবা দেখো তো যারা লিখেছে বোর্ড ক্লিয়ার না। মা দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখবে। নগদান হিসাব, মূলধন হিসাব। পায়েল, অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি কিন্তু এখানে বলেই দিচ্ছ নগদান হিসাব, মূলধন হিসাব। হ্যাঁ, বোঝা যাচ্ছে পায়েল বাংলা লিখতে পারে। মা অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু খুব একটা ভালো বাংলা লিখতে পারি না। আর আমরা আসলে তোমাদের যে সময়টা দেই 1 মিনিট বা এই সময়ের মধ্যে আসলে কিন্তু রেসপন্স করা কঠিন হয়ে যায়। যাই হোক, আমি অপেক্ষায় থাকি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, জনাব রাশেদ 50,000 টাকা নিয়ে ব্যবসা যে শুরু করে, এখানে প্রথম হলো অর্থের মাপকাঠিতে এটা পরিমাপযোগ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কী ছিল? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে মানে ব্যবসায়ী 50,000 টাকা আসছে এবং মালিকের 50,000 টাকা কমে গেছে, এবং দুটো বৈশিষ্ট্য। তাহলে কিন্তু আমরা এটাকে কি বলতে পারি? লেনদেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো তারা একটু এটাকে তাহলে আমরা লেনদেন বলতে পারি।
ঠিক আছে সবাই? কোনো সমস্যা আছে? আচ্ছা প্লিজ প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু কমেন্ট বক্সে কি লিখবে? এখানে যারা একটু কমেন্ট করেছিল স্যার বোর্ড ক্লিয়ার না, এখন তোমরা দেখতে পাচ্ছ কি না? জি স্যার এখন ক্লিয়ার। গুড, থ্যাংক ইউ মা। কারণ মা নেটের সমস্যা করছিল, হঠাৎ করে নেট বন্ধ হয়ে গেছিলো। এই একটু দেখো, এখন আমরা কিন্তু এটা লেনদেন পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা এটা সামনে একটু লিখে দিই লেনদেন। আমি আরেকটা এন্ট্রি তুলছি, তোমরা একটু খেয়াল করবে এবং তোমরা লিখবে লেনদেন কি লেনদেন না। 10,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হলো। 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হলো। দেয়া হলো, দেখি 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হলো। আমরা কে কি লিখি? আমি অপেক্ষা আছি, তোমাদের উত্তরের অপেক্ষা আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নটা আবার বলে দিচ্ছি। 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হলো, লেনদেন না। বিজয় আলাদা, অসংখ্য ধন্যবাদ। দেখি আর কে কি উত্তর দেয়। বিজয় লিখেছে লেনদেন না। গুড, থ্যাংক ইউ। বিজয় সামনে থাকলে তাহলে আমার বুঝতে আরও সুবিধা হতো। আচ্ছা গুড, লেনদেন না। ছানি লিখেছে লেনদেন না, অসংখ্য ধন্যবাদ। 2 নম্বর লেনদেন না। গুড, তারপরে আরও দেখি কে কে আমরা অংশগ্রহণ করি। তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে মোবাইলে রেসপন্স করছো ক্লাসে। আসলে একজন শিক্ষকের সার্থকতা হলো স্টুডেন্ট ক্লাসে অংশগ্রহণ করবে, তারা কি বুঝতে পারলো বুঝতে পারলো না সেখানে কিন্তু তারা কমেন্ট বক্সে লিখবে। এবার পায়েল লেখছে লেনদেন না। গুড, অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আরাফাত লেখছে লেনদেন না। যারা লেখছে লেনদেন না। গুড, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। বাবা একটু শুনো, আমরা 10,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হলো। যদিও এখানে আর্থিক অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, কিন্তু বৈশিষ্ট্য কয়টা বলেছিলাম? 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা ঘটনা যদি লেনদেন হতে হয় কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? 3টা। একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এটা যদিও অর্থ দ্বারা পরিমাপ করা যাচ্ছে, কিন্তু আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। আমি দোকানে গিয়ে বললাম, আপনার দোকান থেকে একজন দোকানদারের, মানে আমি আমার মহল্লায় একজন দোকানদারের কাছে গিয়ে বললাম, আপনার দোকান থেকে আমি আগামী মাসে 10,000 টাকার জিনিসপত্র নিব। নেইনি, জিনিসও নেইনি, টাকাও দেয়নি। তাহলে আমি শুধু তাকে অ্যামাউন্ট উল্লেখ করেছি। তাহলে অর্থের মাপকাঠিতে এটা পরিমাপযোগ্য, কিন্তু একটা বৈশিষ্ট্য কিন্তু আছে, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। কারণ মালামালও নেয়নি, টাকাও দেয়নি, অতএব এটাকে কিন্তু তখন লেনদেন বলা যাবে না। আর দুটো পক্ষ জড়িত নেই, কারণ আমি শুধু দোকানে বলে আসছি, কারণ এখানে কোনো ঘটনা ঘটে নাই, অতএব এর জন্য লেনদেন না। আচ্ছা, জান্নাত লিখেছে লেনদেন না, অসংখ্য ধন্যবাদ মা। তাহলে দেখো লেনদেন নয়। গুড, তোমরা আসলেই অনেক ভালো। লেনদেন নয় বা লেনদেন না। আচ্ছা, তাহলে আমি এরপরে তোমাদের কাছে একটা দেই, দেখি কে কি করি। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে 5,000 টাকা জমা দেওয়া হলো। 5,000 টাকা জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, আমি একটু দেখি তোমরা আসলে দেখতে পাচ্ছ কি না। আমি আসলে একটু নামিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পারবা। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে 5,000 টাকা জমা দেওয়া হলো। এখন তোমাদের এটা একটু লিখবে লেনদেন কি লেনদেন না। অপেক্ষা আছি, তোমরা যদি লিখো তাহলে আমি বুঝতে পারবো যে প্রশ্নটা হলো সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে 5,000 টাকা জমা দেওয়া হলো। সোনালী ব্যাংকের গুড, বিজয় হলদার, অসংখ্য ধন্যবাদ তোমাকে বাবা। তুমি এখানে লেখছো লেনদেন। গুড, জান্নাত তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। লেনদেন। ছানি 3 নম্বর লেনদেন। গুড, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা যেহেতু এটাও কিন্তু বুঝতে পারছো যে সোনালী ব্যাংকের
সঞ্চয় হিসেবে যখন টাকা জমা দিয়েছি, লেনদেন, ইয়াসিন লিখেছে লেনদেন, গুড। তারপর হলো পায়েল লিখেছে লেনদেন, অসংখ্য ধন্যবাদ। দেখো বাবা, তাহলে তোমাদের এই যে তোমরা নিজেরাই তো বুঝলা লেনদেন। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব, সোনালী ব্যাংকে জমা দিছি আমার, যে হিসাবেই আমি জমা দিই, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব, যে হিসেবেই জমা দেই, এটা আমার বিষয় না। আমি সঞ্চয় হিসাব যে কোনো একটা হিসেবে আমি জমা দিয়েছি, কয় হাজার টাকা জমা দিয়েছি? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা ব্যাংক কিন্তু পেল। তাহলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং দুটি পক্ষ আছে। তাহলে তোমরা বলবা অবশ্যই তাই লেনদেন। বলো তো কী কী পক্ষ আছে, একটু প্লিজ তোমরা লিখবে কী কী পক্ষ এখানে জড়িত আছে। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে 5,000 টাকা জমা দেওয়া হলো, তোমরা বলছো লেনদেন, গুড। কারণ তোমরা দেখছো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ আছে। অলরেডি আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, আছে না রাফা, থ্যাংক ইউ। এখানে ছানি উত্তর করেছে ব্যাংক হিসাব ডেবিট আর হলো নগদান হিসাব ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিট পরে শিখি বাবা। আমার ডেবিট ক্রেডিট আসলে উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য দুটো হিসাব জড়িত, একটা হলো নগদান হিসাব আর একটা হলো ব্যাংক হিসাব। নগদান হিসাব, সরি, একটা ব্যাংক হিসাব আর একটা নগদান হিসাব। ব্যাংক হিসাব আর একটা হলো নগদান হিসাব। আমার হিসাব দুইটা জড়িত, একটা হলো ব্যাংক হিসাব আর একটা হলো নগদান হিসাব। এখানে দেখা যাচ্ছে অলরেডি দুইজন উত্তর দিয়ে ফেলছে, আমি লেখার আগে কিন্তু উত্তর দিয়ে ফেলছে। একটা হলো ইয়াসিন, আচ্ছা, আরটা হলো সানি। বাকিটা একটু লিখি, আমাদের কোন কোন হিসাব জড়িত। এখানে দুটো হিসাব জড়িত। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে 5,000 টাকা জমা দেওয়া হলো। এখানে কয়টা হিসাব বাবা জড়িত পাচ্ছি? দুটো হিসাবের নাম দুইজন লিখে ফেলছি। আমরা বাকিটা একটু লেখার অভ্যাস করি। একটা হলো ব্যাংক হিসাব আর একটা হলো নগদান হিসাব। যারা ইংলিশে লিখবে তারা লিখবে ব্যাংক, বিএনকে, আর বিএনকে, আর একটা ক্যাশ লিখলে হবে। আমরা বলছি কয়টা হিসাব জড়িত? দুটো, গুড। অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। কারণ আমাদের তাহলে লেনদেনের যে তিনটা বৈশিষ্ট্য থাকার কথা, তিনটা বৈশিষ্ট্য কিন্তু পাচ্ছি। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ, একটা ব্যাংক হিসাব, একটা নগদান হিসাব। তাহলে আমার মনে হয় আমরা সবাই এটাকে লেনদেন বলবো, তাই না? এই তিনটা বৈশিষ্ট্য যেহেতু আছে, এটাকে লেনদেন বলা যাবে অবশ্যই। ব্যাংক হিসাব এবং নগদান হিসাব পায়ের লেগেছে, মা অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট নাম্বারে যাচ্ছি। আমরা আরেকটা প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি, আরেকটা ঘটনা দেখি কে কি লিখি। 4 নাম্বার ঘটনাটা উল্লেখ করি। অফিসের জন্য 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত হলো। অফিসের জন্য 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত হলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে অলরেডি একটা প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। অফিসের জন্য 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত হলো। তোমাদের উত্তরটা দিতে হবে। যদি লেনদেন হয় লাগবে লেনদেন, যদি লেনদেন না হয় লাগবে লেনদেন নয়। আগে দেখি কারা কারা লেখে লেনদেন, কারা কারা লেখে লেনদেন নয়। গুড ছানি, তুমি তো আসলে প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর দিচ্ছ। গুড জান্নাতুল, মা অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি লেখছো লেনদেন না। গুড। বাকিরা একটু দেখি, বাকিরা লেখার অভ্যাস করি। গুড। পায়েল লিখেছো লেনদেন না। লেনদেন না, ঠিক আছে, আমরাও ধরে নিলাম, ঠিক আছে, লেনদেন না। কিন্তু ইয়াসিনও লিখেছো লেনদেন না, যারাও লিখেছো লেনদেন না। অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আসলে এটা লেনদেন না। অফিসের জন্য 20,000 টাকা আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত হলো। যদিও এখানে টাকা উল্লেখ আছে 20,000 টাকা,
লেনদেনের যে তিনটা বৈশিষ্ট্য থাকার কথা, এটা প্রথমটা হলো প্রথম বৈশিষ্ট্য আছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এটা কিন্তু আছে। 20,000 টাকার আবেদনপত্র, স্যার কি বই থেকে করাচ্ছেন? বাবা আমি বই নিচ্ছি না, আমি নিজে এখানে কিছু ঘটনা উল্লেখ করছি, সেখান থেকে তোমরা দেখে নিচ্ছ। কারণ এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরাই দিতে পারছো। এটা আমি কোনো বই এখন এই মুহূর্তে ব্যবহার করছি না। তবে আমাদের সবার প্রশ্ন করার আগে উত্তর কিভাবে দিচ্ছে, সবাই প্রশ্ন করার আগে উত্তর কিভাবে দিচ্ছে? না রে বাবা, আমি যে এখানে লিখছি এই লেখা থেকে কিন্তু সে উত্তর দিচ্ছে। কারো কাছে কোনো বই নেই, আমি কিন্তু বোর্ডে প্রশ্ন লিখি, ওই বোর্ডের লেখাটা যে স্পষ্ট দেখতে পাচ্ছে সাথে সাথে সে প্রশ্নটার উত্তর দিচ্ছে। তুমি একটু দেখো, মানে কি তুমি, আমরা এখনও বই ব্যবহার করছি না। আমরা যেটা হলো যখন বই প্রয়োজন হবে, মানে কি কলেজের যে পাঠ্য বইটা আছে ওটাই দেখাবো, আমরা ওটার উপরেই সব কিছু করবো। আমি এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। অফিসের জন্য 20,000 টাকার আবেদনপত্র ক্রয়ের সিদ্ধান্ত হলো, এই আমরা সিদ্ধান্ত নিয়েছি 20,000 টাকার আবেদনপত্র ক্রয় করব, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, কারণ আবেদনপত্র ক্রয়ও করিনি, টাকাও দেয়নি। তাহলে এবং দুটো হিসাব জড়িত না। যদি দুটো হিসাব জড়িত থাকতো, এমন যদি হইতো অফিসের জন্য 20,000 টাকা আবেদনপত্র ক্রয় করা হইতো, তখন কিন্তু সেটা লেনদেন হইতো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে, কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়। কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। তোমাদের প্রথমে লিখতে হবে আচ্ছা একটু প্লিজ। আচ্ছা, ছানি লিখেছো লেনদেন, গুড, অসংখ্য ধন্যবাদ ছানি, অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন লিখেছে আমি সবার পরে দেখতে পাচ্ছি, অসুবিধা নেই ইয়াসিন, হয়তোবা আমি যখন লিখি তুমি বোর্ডে তখন হয়তো দেখতে পাচ্ছ না, তুমি পরে দেখতে পাচ্ছ, সমস্যা নেই বাবা। তাহলে আমরা পায়েল লিখেছো লেনদেন, অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল লিখেছো লেনদেন, মা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। দেখি তাহলে আর কে লেখে, আমরা আর কে উত্তর দিতে পারবো। কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। তোমরা বলতে চাচ্ছ এটা লেনদেন। লেনদেনের যে তিনটা বৈশিষ্ট্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ। প্লিজ প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা এটাকে লেনদেন বলেছ, তোমরা বলছো কি লেনদেন, গুড, আমিও তোমাদের সাথে একমত। কারণ আমাদের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সেটা আছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে সেটাও আছে, এবং দুটি পক্ষ আছে। এখন যে তোমাদের সামনে আর একটা কাজ উপস্থাপন হলো, পক্ষ দুটো লাগবে। প্লিজ প্রিয় শিক্ষার্থী, কি কি পক্ষ এখানে আছে? কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হইল, কি কি পক্ষ আছে? কি কি পক্ষ আছে? গুড, ইয়াসিন লিখিত নগদান আর বিক্রয়, অসংখ্য ধন্যবাদ ইয়াসিন বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইয়াসিন আরাফাত, তারপর হলো নগদান আর বিক্রয়, গুড। ছানি লিখেছ নগদান বিক্রয়, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখি আমি একটু আরও অপেক্ষা আছি, আমরা যদি আরও কেউ দিতে পারি, কারণ তোমরা যত স্টুডেন্ট রেসপন্স করবে তত ক্লাসটা ভালো হবে। তাহলে আমরা কোন কোন হিসাব এখানে জড়িত পাচ্ছি? নগদান হবে না, ইয়াসিন লিখেছ কেন বাবা? কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়, গুড। হ্যাঁ, এই তো আমরা প্রশ্নে আসি। একজন লিখেছ নগদান আর বিক্রয়। দেখো তোমরা লিখেছ, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করনি, যে আমাদের প্রশ্নটা দিয়েছ কামালের নিকট 10,000 টাকা 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, আমি কিন্তু লিখি নাই নগদে। তাহলে
কেউ কেউ লেখছো নগদান হিসাব আর বিক্রয় হিসাব। আমিও যদিও বলেছি, তোমরা খেয়াল করনি কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে গেছো। আসলে মোবাইলে দ্রুত খেয়ালও করা যায় না। এখানে আছে আমি যেহেতু নগদে বিক্রি করছি, এই কথা কিন্তু এই প্রশ্নের মধ্যে কথা উল্লেখ নাই। লেখা আছে কামালের নিকট বিক্রি করছি। নাম যখন আসছে তখন কিন্তু বাকিতে বা ধারে, বাকিতে বা ধারে, তাহলে তোমাকে সে লিখতে হবে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, বা হলো কামাল হিসাব। আর এটা কি বিক্রয় হিসাব। তাহলে দেখো বিক্রয় হিসাব, গুড। এখানে লেখতো এটা তো বাকিতে, এখানে ইয়াসিন অলরেডি উত্তরই দিয়ে দিয়েছে স্যার। এখানে নাম উল্লেখ আছে, ইয়াসিন অলরেডি আমাদের উত্তর দিয়ে ফেলছে। একজনের বলছে দেনাদার, ইয়াসিন লিখেছে দেনাদার আর বিক্রয়। আর পায়েল লিখেছিল নগদানের বিক্রয়। পায়েল আসলে লিখতে গিয়া, দ্রুত লিখতে গিয়া, মোবাইলের লেখা তো মানে কি আসলে হয়তো বা খেয়াল করতে পারেনি। আসলে ওরা বেশ ভালোই উত্তর দেয়। আচ্ছা, আমরা এখানে যেহেতু নগদে না, ঘটনা কিন্তু নগদে সংঘটিত হয় নাই। কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে এখানে আমরা কামালের কাছে যেহেতু বিক্রি করছি, কামাল নিজে একটা হিসাব আর বিক্রয় নিজে একটা হিসাব। তাহলে এখানে নগদে যদি বলা থাকতো যে কামালের নিকট 5,000 টাকার পণ্য নগদে বিক্রি করা হলো, তখন বলতাম নগদান আর বিক্রয়। যেহেতু এখানে নগদ শব্দ উল্লেখ কোথাও নাই, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে ধারে। ধারে মানে বাকি। বাকিতে যখন হবে, কারো কাছে যদি পণ্য বিক্রি করা হয় বাকিতে, সে তাকে বলা হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা আস্তে আস্তে এই প্রাপ্য হিসাব কাকে বলে বা দেনাদার হিসাব কাকে বলে এটা দেখাবো, অসুবিধা নেই। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বা কামাল হিসাব ডেবিট, তোমরা এটা করতে পারো। কামাল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লেনদেন কামাল হিসাব, দেনাদার হিসাব ছানি সুন্দর লিখেছ, দেনাদার হিসাব ব্র্যাকেটে কামাল, তারপর আরটা হলো বিক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু লেনদেন চিহ্নিত করা শিখে গেছি, তাই না? আমরা আগামী ক্লাসে, আগামী শনিবার দিন যখন তোমাদের ক্লাস করাবো, তখন আমি হিসাবের সমীকরণ নিয়ে আলোচনা করব। কারণ হিসাব সমীকরণের উপরে কিন্তু তোমাদের একটা অঙ্ক আছে, তাই না? হিসাব সমীকরণের প্রমাণ, সেই হিসাব সমীকরণ নিয়ে যে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা সে ক্লাসে অংশগ্রহণ করবে এবং হিসাব সমীকরণ সম্পর্কে তোমরা একটু বাসায় সবাই দেখবে। আর আমরা আজকে যে করালাম লেনদেন চিহ্নিত করা, সেটা তোমাদের বইয়ের সমস্যা 1 থেকে দেখবে। বইয়ের সমস্যা যে লেনদেন চিহ্নিত করা আছে, কোনটা লেনদেন নয়, সেটা করে রাখবে। আমরা আগামী ক্লাসে ওটা একটু দেখানোর পরে আমরা সমীকরণের প্রমাণ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, বাবা মার কথা শুনবে, বাইরে বের হলে মাস্ক পরে বের হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারের দেওয়ার স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থেকো, এই আশা রেখে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।